বহুকাল বছর বা এত দীর্ঘ একটা সময় ধরে ওরা ওখানে চলাচল করে, ওদের ওখানে মাঝে মাঝে থাকতেও হয়। সুতরাং যেহেতু জনকল্যাণে জিনিসটা করতে হচ্ছে, একটা সময় না একটা সময় এখানে হয়েই যাবে ব্রিজ, ওরাও সেটা বুঝতে পেরেছে, কিন্তু ওদেরকে ওদের চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো দিতে হবে। সুতরাং এখানে কোনো কিছু করার নাই, এখানে আসলে আপোষ মীমাংসার কোনো সুযোগ নাই। আর ওদেরকে কোনো কিছু যদি করার প্রয়োজনীয়তাই থাকতো, তাহলে ওরা সরাসরি বলে দিত এখানে ব্রিজ নির্মাণ হবে না, তখন আমরা কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। এখন আর একটা জটিলতা দেখা দিয়েছে, আপনার এক শ্রমিক একটা সাপের লেজ কেটে ফেলেছে ইচ্ছাকৃতভাবে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে, যার কারণে ওই শ্রমিকের কি হয়েছে আপনি গিয়ে খোঁজ খবর নেন। এই বিষয়টাও তারা নালিশ জানিয়েছে যে আপনি তাদের কোনো কথার পাত্তা দিচ্ছেন না এবং আপনার শ্রমিকদেরকেও আপনি কিছু বলেন নাই, এবং শ্রমিকরাও এই বিষয়গুলোর কোনো পাত্তাই দিচ্ছে না, যার কারণে ওরা আপনার প্রতি খুবই ক্ষিপ্ত। উনি এ সমস্ত কথা শোনার পর সত্যি পরের দিন গিয়ে খোঁজ খবর নিয়েছে, এই তোমাদের মধ্যে কেউ কি সাপের গায়ে আঘাত করেছিল, আমি কিছু খবর পেলাম। তখন ওদের মধ্যে থেকে একজন বলছে যে হ্যাঁ, আমাদের মধ্যে থেকে একজন ও কোদাল দিয়ে মাটির কিছু কাজ করার সময় একটা সাপ বেরিয়ে পড়ে, তো সাপটি দৌড়ে চলে যাচ্ছিল, ও ইচ্ছাকৃতভাবে দৌড়ে গিয়ে কোদাল দিয়ে সাপের মাঝ বরাবর মানে একদম মিডিল বরাবর আঘাত করতে যায়, কিন্তু সাপটা আরেকটু এগিয়ে যাওয়ার কারণে সাপটি লেজে কোপ লাগে, যার ফলে লেজ কেটে পড়ে যায়, সাপটি যদিও পালিয়ে যায়। এর পরের দিন ওই শ্রমিক বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর সাপের কামড়েও মারা যায়। তো এখন যেহেতু অনেক শ্রমিকই সেখানে কাজ করত, যার কারণে দেখা গেল যে উনি কিন্তু কোন শ্রমিক এলো গেল, কারণ শ্রমিকদের মেনটেন করার জন্য কিন্তু আরেকজন লোক ছিল, যার কারণে উনি কিন্তু এই বিষয়গুলো, যেহেতু উনি মূল ঠিকাদার, উনি এই তথ্যগুলো যে জানবেন না এটাই স্বাভাবিক ছিল। তখন আবারও উনি এই মোহাজ্জেল মামার কাছে যান, মানে মোহাজ্জেল ওথার কাছে যান, এবং ঠিকাদারের কি করণীয় এই বিষয়ে বলেন। ঠিকাদারকে বলেন যে আপনি এই স্থানীয় দুইজন পুরোহিত আছে, একজন নাম হলো দুলা ঠাকুর আর একজন নাম হলো হরি ঠাকুর, এই দুইজন পুরোহিতের কাছে যান, ওনারাও খুব ভালো মানুষ, আমার কথা গিয়ে বলবেন যে এই ব্যাপার আমি পাঠিয়েছি, ওনারাই এই বিষয়টার খুব সুন্দর সমাধান করতে পারবেন এবং ওনাদের কথা ওরা শুনবে, যেহেতু ওই পুরোহিত দুইজনকে ওরা নাকি খুব সম্মান করে, যেহেতু ওই ধর্মাবলম্বী আর কি তারা। তো এই যে মোহাজ্জেল মামার মুখে এই কথা শুনে কামরুল ইসলাম যিনি ঠিকাদার, উনি খুব রাগান্বিত হন, বললেন যে আপনার কাছে আসলাম, কোনো সমাধান দিতে পারলেন, আপনি আবার আরেকজনকে দেখাই দিচ্ছেন। তো উনি একটু রাগ ঝাড়েন আর কি, ওই সময়ের মতো উনি চলে যান, এবং উনি এই পুরো বিষয়টাকে একটা ভাওতাবাজি মনে করেছেন, কারণ ওনাকে তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, ওই এতদিন তো কোনো সমস্যা হয় নাই, আর এইখানেই সমস্যা হইল। উনি একটা পর্যায়ে হাসতে হাসতে ওখান থেকে বিদায় নেন, কোনো চিন্তা ভাবনা নিয়ে উনি আসলে বিদায় নেন নাই। এবং এটা উনি বলেছিলেন যে 2016 সালে এসে আপনি এই ধরনের ঘটনা আমাকে বলছেন, এটা মানুষ বিশ্বাস করবে? এটা তো কাকতালীয় ব্যাপার, একটা শ্রমিক সাপে কেটে মারা গেছে, তো এটাকে তো হইতেই পারে, সারা বাংলাদেশে অসংখ্য মানুষ সাপে কেটে মারা যাচ্ছে, তো এটার ব্যাখ্যা কি এরকম হতে পারে যে এটা জিনের হাতে তারা মারা যাচ্ছে? এই ধরনের কথাবার্তা বলে আসলে উনি চলে যান। ওই রাত্রে, রাত তখন অনেক, ওই ঠিকাদারের বাড়িতে এসে দুজন ব্যক্তি ডাকাডাকি করে, প্রথমে একজন ডাক দেয়, পরে একজন ডাক দেয়, কামরুল সাহেব, ও কামরুল সাহেব, এভাবে ডাকে। তো উনি স্বাভাবিক ডাক, মানে কোনো ভয়ঙ্কর কোনো ডাক না। তো উনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন, তো দেখেন চাদর দিয়ে মোড়ানো পুরো শরীর। নর্মালি তো আসলে যারা ঠিকাদারের কাজ করেন, অনেক চাঁদাবাজ বিভিন্ন ধরনের মানুষদেরকে তো তাদেরকে হ্যান্ডেল করতে হয়, তো উনি তো দেখে ভয় পেয়েছেন এই অর্থে যে হয়তোবা তাকে ক্ষতি করার জন্য দুজন লোক এসেছে, কিন্তু না, অল্প সময়ের মধ্যেই ওনার সেই ভুলটা কেটে যায়। উনি দেখেন এই চাদর মুড়ি দিয়ে যে দুজন ব্যক্তি এসেছেন, এরা নিজেদের শরীর থেকে চাদরটা খুলে ফেলল, এবং এতটা বিভৎস এবং ভয়ঙ্কর চেহারা, এটা দেখে কোনো মানুষের পক্ষে ঠিক থাকা সম্ভব নয়। ওনার পুরো শরীর কাঁপতে শুরু করে, পা কাঁপাকাঁপি শুরু করতে থাকে, আর তখন ওই দুইটি অবয়বের মধ্যে একটি অবয়ব
খুব রাগান্বিত কণ্ঠে এক রকমের গর্জন করে বলতে থাকে, এই কামরুল, তোকে অনেক সময় দেয়া হয়েছে, অনেকবার সুযোগ দিয়েছি, তোকে একজন ব্যক্তি ভালো একটা পরামর্শও দিয়েছে, আমরা দেখছিলাম তুই কি কাজ করিস, তুই ওইখানেও হাস্যরস করে ওখান থেকে চলে আসছিস, তুই কোনো পদক্ষেপ নিস নাই, তোকে আর আমরা কোনো সুযোগই দেব না, সুযোগ দিয়েছিলাম, যেহেতু তুই সেটা সদ্ব্যবহার করিস নাই, আমাদের জিনিস আমরাই ছিনাই নেব। এইটা বলার সাথে সাথে নাকি ওই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন, ওরা কিন্তু 27টি মহিষ চেয়েছিল, 27টি, নাম্বারটা খেয়াল রাখবেন। তো ওই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। ওই অবয়ব দুটোকে দেখে ওই ঠিকাদার এতটাই ভয় পেয়েছিলেন, কোনো মতে খালি রাতটা পার করার অপেক্ষায় ছিলেন। ফজরের আজানের পরই উনি ছুটে গিয়েছিলেন সেই মোহাজ্জেল মামার কাছে। তার সাথে সব ঘটনা খুলে বলার পর এক পর্যায়ে ওই মোহাজ্জেল মামা বলেন যে ওই ব্রিজের যে দক্ষিণ পাশে সঞ্জীব বিশ্বাসের বাড়ি এবং মন্দির রয়েছে, ওরা ওখানে আসা যাওয়া করে, ওটা সহ পুরো এরিয়াই ওদের আস্তানা, খুব ভয়ঙ্কর এবং অত্যন্ত শক্তিশালী এরা। আপনি সহ আপনার লেবাররাও অত্যন্ত অবহেলা করেছেন, ওরা বারবার সতর্ক করার পরও আপনি ওদের কথার কর্ণপাত করেন নাই। এখন কি ঘটবে আমি জানি না, আমি এটার কোনো সমাধান দিতে পারবো না, এটা আমি আগের থেকেও আপনাদেরকে বলেছি। এখন কি করবেন না করবেন আপনি ব্যবস্থা নেন। এর মধ্যে কি হয়, ওই সরকারি বাজেট সংক্রান্ত আরও কিছু জটিলতায় ওনার কিছু বিল আটকে যায়। ওই বিল আটকে যাওয়ার কারণে ওই ব্রিজের নির্মাণ কাজ একটা সময় এসে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো এরপরে কিন্তু বিষয়টা ওইখানে থেমে যেতে থাকে। ওই ঠিকাদার কামরুল সাহেব অন্য কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলেন কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এরকম করে প্রায় 2 মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। আর ওই যে পাশের যে সাইড রাস্তাটা তৈরি করা হয়েছিল, ওখান দিয়ে খুলনার যে রূপসার বাস স্টপেজ, ওখান থেকে ধানসিঁড়ি নামে একটা পরিবহন আছে, ওই ধানসিঁড়ি পরিবহনের একটি বাস 30 জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর মধ্যে 3 জন যাত্রী অবশ্য নেমে যায়, বাকিদের নিয়ে গাড়ি চলমান অবস্থায় ওই বিশ্বাসবাড়ি ব্রিজের সামনে এসে পড়ে। এখন ওই ড্রাইভারটি উনি কি একদম নতুন ড্রাইভার ছিল, নাকি কোনো কারণে সে ভুল দেখেছিল, না কি হয়েছিল এই বিষয়ে জানা যায় না। ওই ড্রাইভারটি কি করেছে, বিকল্প রাস্তা দিয়ে না ঢুকে, মানে ব্রিজ নির্মাণাধীন সময় কিন্তু আমরা দেখি যে বিকল্প একটা ব্রিজ পাশে থাকে এবং একটা ছোট্ট একটা বেইলি ব্রিজও করা থাকে কিছু কিছু জায়গায়, নাহলে মাটি ফেলে ওইখানে বাস বা অন্যান্য যানবাহন ওঠার জন্য একটা রাস্তা করা হয় আর কি। তো ওই ড্রাইভার কি করেছে, চলন্ত গাড়ি বিকল্প সড়ক দিয়ে না ঢুকিয়ে সরাসরি ব্রিজের উপরে উঠিয়ে দিয়েছে। আর ওখানে তো আসলে ব্রিজ নাই, ওখানে তো 50 ফুট গভীর খাদ। যখনই সে একটা জায়গায় চলে এসেছে, মানে তার সামনের চাকা যখন একদম ব্রিজের একটা জায়গায় চলে এসেছে, তখন বুঝতে পেরেছে এখানে তো কিছু নাই। তখনই উনি হার্ড ব্রেক করেছেন। আর ব্রেক করলে কোনো কাজ হয় না, ওই গাড়ির যে গতি জড়তা ছিল, এই গতি জড়তাতেই ওই বাসটি সরাসরি 50 ফুট গভীরে গিয়ে পড়ে যায়। আর ঘটনাস্থলেই মারা যায় 17 জন, মেডিকেলে নিতে নিতে মারা যায় আরও। মোট 27 জন ব্যক্তি ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। এমন বিভৎস একটা দুর্ঘটনা ছিল। বিভৎস এই কারণে বলছি যে অনেক যাত্রীর বডি বের করা যাচ্ছিল না, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে কেটে ওই মৃতদেহগুলোকে ওই গাড়ির থেকে বের করতে হয়েছিল। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন, মারা গেল কিন্তু 27 জন, আর ওরা চেয়েছিল 27টি মহিষ, কিন্তু গাড়িতে যাত্রী ছিল 3 জন। মাঝপথে যারা নেমে গিয়েছিলেন তারা ছিলেন 2 জন নববিবাহিত এক দম্পতি এবং আরেকজন ব্যক্তি। 27টা প্রাণ ওখানে চলে যায়। এরপর ওই ব্রিজের ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে এমন কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওই এলাকার এ যাবৎকালে সবচাইতে ভয়াবহ এবং বিভৎস দুর্ঘটনা ওইটাই ছিল, যেখানে এত মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাস্থল এনামুল হক আবির ভাইদের বাড়ি থেকে বরাবর 1.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর
ওনাদের অঞ্চলের মানুষ যদি থানা সদর কিংবা উপজেলা যেখানেই হোক না কেন যেতে হলে ওই ব্রিজ পার হতেই হয় ওনাদেরকে, এছাড়া বিকল্প কোনো পথ ওনাদের আসলে খোলা নাই। এই দুর্ঘটনার কথা এলাকার 100 জনের মধ্যে 100 জনই জানে।